তর্ক থেকে বিতর্ক, টান টান 1 ঘন্টা, চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর, ভয় নয়, নয় দাবেদারি, এক মঞ্চে সব পক্ষ। প্রতিদিন দেখুন টাফ টক। নমস্কার, শক্তি নিউজ 24/7-এ আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র। আর প্রত্যেক দিন সন্ধ্যায় ঠিক যেমন উপস্থিত হই, আজও ঠিক উপস্থিত হয়ে গেছি টাফ টক অনুষ্ঠান নিয়ে। আর আজকে টাফ টক অনুষ্ঠানের একেবারে শীতের সন্ধে, পারদ ঠিকই ঠান্ডার নামছে, কিন্তু এই বঙ্গের রাজনীতির পারদ কিন্তু ঠান্ডার সন্ধ্যায় ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে এবং একের পর এক ইস্যু, একের পর এক ঘটনা কিন্তু প্রত্যেক দিন ব্রেকিং নিউজ বলুন, হেডলাইন্সে বলুন, উঠেই আসছে। আর সেরকমই একটা ঘটনা, রীতিমতন যে ঘটনা নিয়ে সরকার পক্ষকে বিরোধীরা বারবার নিশানায় আনছেন, বারবার তাদের দিকে আঙুল তুলছেন, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আর সত্যিই তাই, দুর্নীতির পর দুর্নীতি, আবারও নয়া সংযোজন আজ ফ্ল্যাট দুর্নীতি। আর যার ফ্ল্যাট দুর্নীতি সেখানে কিন্তু নাম জড়ালো অভিনেত্রী তথা সাংসদ নুসরাতের। এবং এই নিয়েই কিন্তু আজকে গোটা দিনটা রীতিমতন কিন্তু একেবারে রাজ্য রাজনীতি উত্তপ্ত, তাকে আদালতে মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে তো শেখ শাহজাহান অন্তরালে থেকে কিভাবে জামিনের তাকে নিজেকে অন্তর্ভুক্ত করতে চাইছেন কেসের মধ্যে, সেই সমস্ত কিছু নিয়ে গোটা ঘটনায় কিন্তু এই মুহূর্তে একেবারে রাজনীতির পারদ তুঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন যিনি একদমই এক পক্ষ, আমরা বারবারই বলি যে একটা মঞ্চ সব পক্ষ, কিন্তু আজকে সব পক্ষ নেই, আজকে রয়েছেন একটিই পক্ষ, তৃণমূলপন্থী শিক্ষক মলয় কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। মলয়বাবু, আপনাকে স্বাগত জানাই শক্তি নিউজের স্টুডিওতে। সরাসরি আপনার কাছে আসবো। আজকে আপনাকে মানে কোট করার মতন বা ডিবেটে কেউ নেই, আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু যাই হোক বিরোধী পক্ষ কারোর সাথে আজকে আমরা সেই অর্থে যোগাযোগ করতে পারিনি, যার জন্য আজকে আপনাকে একাই নিয়ে আমরা এই আলোচনায় বসছি। দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আপনি রেশন বলুন, নিয়োগ বলুন, সমস্ত কিছু। আজকে আবার নয়া সংযোজন ফ্ল্যাট দুর্নীতি। আপনি তো একজন শিক্ষক, যুব সমাজ, ছাত্র, তাদেরকে তো শিক্ষার আলোয় আলোকিত করা হচ্ছে আপনার মেন উদ্দেশ্য, মেন টার্গেট। সেখানে দাঁড়িয়ে যদি এরকম দুর্নীতি হয়, যারা আজকে যুব সমাজ, যারা আজকে ছাত্র সমাজ রয়েছে, তাদের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে, কি শিক্ষার আলো কোথায় যাচ্ছে? দেখুন, এই দুর্নীতি বিষয়টা সম্পূর্ণ এখন রাজনীতির জগতে চলে গেছে। যারা দুর্নীতি নিয়ে বারবার প্রশ্ন করছে, একটা বিশেষ দল, যে দলটাও কিন্তু তাদের স্বচ্ছতা সম্পর্কে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতি প্রমাণ হয়েছে এখনও পর্যন্ত একটাও। আজ তো আমরা বারবার দেখছি ইডির কথা বলছেন, সিবিআই লাগানোর কথা বলছেন, ইনকাম ট্যাক্সের কথা বলছেন, অনেকগুলো ইনকোয়ারি চলছে। একটা ইনকোয়ারির জন্য বা একটা ইনকোয়ারিতে এখনও পর্যন্ত কোনো কিছু রেজাল্ট বেরিয়ে এসেছে যে প্রমাণ হয়েছে যে না, এরা সত্যিকারই যুক্ত, এই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। সবত রাজনীতি জায়গায় থাকবে। বিরোধী যারা এখন আছেন তারা এখন বিভিন্ন ইস্যু নিয়ে তোলার চেষ্টা করবেন, কারণ এর আগেও আমরা দেখেছি 2021-এ এই ঘটনা ঘটেছিল। সামনে 2024 যত এগিয়ে আসবে তত বাংলার উপর আক্রমণ বাড়বে, তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ বাড়বে, পশ্চিমবঙ্গ সরকারের উপর আক্রমণ বাড়বে। এটা একটা স্বাভাবিক পদ্ধতি, এর জন্য আমাদের দল ভাবিত নয়। আর যদি কেউ সত্যিকারের যদি কোনো দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকে, তাহলে আমাদের নেতা, আমাদের সেনাপতি কিন্তু অলরেডি কথা বলে দিয়েছেন যে দলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, দল তার নির্দিষ্ট পথে তার নির্দিষ্ট ব্যবস্থা নেবে। শুধু এটা রাজনৈতিক এজেন্ডা ছাড়া আর কোনো কিছু এর মধ্যে নেই। আর কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের তারা কিন্তু অলরেডি এই সিবিআই আর ইডি লাগিয়ে, আমার মনে হয় এটা মানুষের কাছে একটা বিরূপ বার্তা যাচ্ছে, যার ফলাফল 2021 সালে পশ্চিমবাংলার মানুষ তাদের ইভিএমের মাধ্যমে হোক বা আমাদের সাম্প্রতিক যে পঞ্চায়েত নির্বাচন ব্যালটের মাধ্যমে হোক, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানিয়ে দিয়েছে। অবশ্যই আমরা, আপনি যে কথাটা বললেন একেবারেই ঠিক আছে, প্রমাণিত হয়নি, কিন্তু কোথাও কোথাও তো কোনো ঘটনা প্রমাণিত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যে ঘটনা, সেই ঘটনাও তো রাজ্যের মানুষ দেখেছে, এবং সেখানেও একটা সেই বাড়ি সমস্ত কিছুকে নিয়ে একটা তো বিরূপ প্রতিক্রিয়া। এবং 2024-এর ধরুন লোকসভা নির্বাচন, আর মাত্র হয়তো কয়েকটা দিন, তারপরেই সেই লোকসভা নির্ঘণ্ট প্রকাশিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও দল ব্যাকফুটে যাচ্ছে না, বা তার প্রভাব কি পড়বে না? আপনারা তো বারবারই বলছেন যে দিল্লির সরকার আপনারা গঠন করবেন। দেখুন, আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে যখন 2021-এ আমাদের বিধানসভা নির্বাচন হলো, মানে দিল্লির কেন্দ্রীয় সরকার
তার সমস্ত দলবল নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে হাজির হয়েছিল অবশ্যই। এবং পশ্চিমবঙ্গে দফার পর দফা কিন্তু ভোট হয়েছে এবং বিভিন্ন মিটিং মিছিল হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসেছিলেন, কিন্তু তার ফল কি হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা গাছ লাগাবেন, গাছটা যখন ফল দেবে সে ফলটা কেমন? পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস গাছ লাগিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় গাছ লাগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে গাছটা লাগিয়েছেন তার ফল আমরা পাচ্ছি। তার ফল আপনি এই জন্যই বলবো যে আপনি যদি বিগত 2011 আগে যদি আপনি সরকারগুলো দেখেন, 2011 পর পশ্চিমবঙ্গ যদি দেখেন, একটা জায়গায় যে দলই করুক, একটা জায়গায় আমাদেরকে কিন্তু মেনে নিতেই হবে যে সামগ্রিকভাবে আর্থ সামাজিক পরিকাঠামো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে দিয়েছেন। মানুষের সামাজিক পরিবর্তন হয়েছে, মানুষের হাতে অর্থনৈতিকভাবে টাকা এসেছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে তিনি পৌঁছে গিয়েছেন। আপনাকে একটু এই জায়গাটাতে আমি থামাবো। বারবারই একটা কথা আমরা শুনতে পাই যে এই যে আপনি যেটা বললেন যে অর্থনৈতিকভাবে সামাজিক পরিকাঠামো একেবারে পরিবর্তন হয়ে গেছে। যদি তাই হয়, বিভিন্ন ভাতা প্রদান শুরু হয়েছে, আমরা দেখেছি কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন। অবশ্যই সেখানে হয়তো ঘরের মা বোনেরা টাকা পাচ্ছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিছু পাচ্ছে, কিন্তু শিল্প যেটা আসল ভবিষ্যৎ, সেই শিল্পটা কোথায় গেল তাহলে পশ্চিমবঙ্গ থেকে? বিভিন্ন তো আমরা তো দেখেছি যে বিজনেস সামিট হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু যদি একটা বড় শিল্প, সেখান থেকে তো একটা শিল্পকে কেন্দ্র করে তো আরও ধরুন বিভিন্ন কিছু গড়ে উঠতে পারে, একটা চায়ের দোকান, একটা হোটেল, সেখান থেকেও একটা মানুষ ইনকাম করতে পারবে। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্পের কথা আপনি বলছেন, আপনি খবর নিয়ে দেখবেন বিভিন্নভাবে কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের কিন্তু একটা ব্যাপক প্রসার লাভ করেছে। এবং এই ক্ষুদ্র কুটির শিল্পের মধ্য দিয়ে কিন্তু গ্রাম বাংলার পাশাপাশি শহরাঞ্চলে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। আর আপনি যে ভারী শিল্পের কথা বলছেন, আমরা তো দুর্গাপুর অঞ্চলে বাস করি, দুর্গাপুরে যদি বাস করি, আচ্ছা দুর্গাপুরে আমাদের ভারী শিল্প বলতে আমরা প্রথমত যে শিল্পটার কথা বলি সেটা হচ্ছে ইস্পাত শিল্প। আচ্ছা, ইস্পাত শিল্প যখন তৈরি হয়েছিল তখন কিন্তু ইস্পাত শিল্প তৈরি করেছিল কেন্দ্রীয় সরকার। আজকে আমরা এই কথাটাই বলতে চাইছি যে একটা রাজ্য সরকার সামগ্রিকভাবে কিন্তু এরকম একটা ভারী শিল্প তৈরি করতে পারে না যদি সেখান থেকে কেন্দ্রীয় সরকার সহায়তা না করে। আমরা কেন্দ্রীয় সরকারের সহায়তা যদি না পাই তাহলে আমরা ভারী শিল্প তৈরি করব কি করে? একটা রাজ্য সরকার, সমস্যাটা কোথায় হচ্ছে? কেন্দ্রীয় সরকার মনোমালিন্য কেন? মনোমালিন্য তো বলতে পারেন, এবং তাদের বিমাতৃসুলভ আচরণ। কারণ কেন্দ্রীয় সরকার বর্তমানে যারা আছে তারা তো কোনোভাবেই চাইবে না, কারণ এখন একটা জায়গায় সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতন একটাই মাত্র মুখ আছে, সেই মুখটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো প্রকারে হোক তাকে আটকাতে হবে, এবং তাকে যদি আটকাতে হয় তাহলে পশ্চিমবাংলার উন্নয়নের পথটাকে স্তব্ধ করতে হবে। শুধু শিল্পের কথা আপনি কেন বলছেন? শুধু শিল্পের ক্ষেত্রে তো আমরা সহযোগিতা পাবোই না। আমরা তো জানি, বুঝতে পারছি যে কেন্দ্রীয় সরকারের যে আচরণ, কেন্দ্রীয় সরকার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সাধারণ যে মানুষগুলি 100 দিনের কাজের প্রকল্পে তারা পরিশ্রম করেছে, তাদের পারিশ্রমিকটা দিচ্ছে না। আবাস যোজনায় মাথার উপরে ছাদের প্রয়োজন আছে। আমরা রাষ্ট্রে বাস করি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে আমাদের স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, আমাদেরকে মাথার উপর ছাদ দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ছাদের অধিকারটা তো কেন্দ্রীয় সরকার কেড়ে নিচ্ছে। তাহলে তাদের যদি বিমাতৃসুলভ আচরণ হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু সর্বতোভাবে চেষ্টা করছে, পশ্চিমবাংলা সরকার, যে মানুষের কাছে উন্নয়নটাকে পৌঁছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে হয়তো অনেকেই হয়তো বিরূপ মন্তব্য করতে পারে, কিন্তু একটা সত্যি কথা যদি প্রতিটি মানুষকে যদি জিজ্ঞাসা করতে হবে যে তারা কি কোনো না কোনো প্রকল্পের সহায়তা পায়নি। আপনি ভারী শিল্পের কথা বলতে পারেন, আজকে আপনি বলুন না দুর্গাপুরে যে ভারী শিল্পগুলো ছিল, তাই সেই ভারী শিল্পগুলো উঠে গেলো, তার জন্য কে দায়ী? তার জন্য তো সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী। তা আমরা চাইবো যে দুর্গাপুরে যে শিল্পগুলো ছিল সেই শিল্পগুলো আবার নতুন করে গড়ে উঠুক, তার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করুক। পাশাপাশি এটাও নিশ্চয়ই আপনি ভুলে যাননি যে আমাদের এই এএসপিকে আমাদের বিলগ্নীকরণ করার চেষ্টা হয়েছিল, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা লাগাতার এখানে আন্দোলন করেছি, এবং তার আন্দোলনের ফলশ্রুতি আমরা পেয়েছি। আন্দোলনের ফলে এখনও তো পর্যন্ত আমরা এএসপিকে তো আটকে রেখেছি, এএসপিকে তো সেই জায়গা থেকে সরে আসতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বাধ্য করেছি। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে,
পশ্চিমবাংলার মানুষ যেমন তৃণমূল কংগ্রেসকে চাই, তৃণমূল কংগ্রেসও পশ্চিমবাংলার মানুষের সঙ্গে আছে। দুটো কিন্তু একই সূত্রে গাঁথা হয়ে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু রাজনীতি করার জন্য যাদের যা উদ্দেশ্য তারা সেটা করতে পারে, কিন্তু রাজনীতিটা নির্ভর করছে মানুষের উপর। মানুষ কিন্তু তাদের স্থির সিদ্ধান্তে একটা অবিচল আছে যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র, তিনি একমাত্র, আবার তিনিই একমাত্র বিকল্প। এই জায়গা থেকে পশ্চিমবাংলার মানুষকে বা পশ্চিমবাংলার মানুষের মন থেকে কিন্তু অন্য কোনো ভাবনা চিন্তা আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, মানে 2024 যদি আমি একদম পাখির চোখ করি, 2024-এর লোকসভা ভোট ইভিএমে কতটা এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে আপনাদের? এবং যে আওয়াজটা আপনারা তুলছেন বারবারই, আমি যদি কোড আন কোড একটা স্লোগানও আপনারা বের করেছেন, হাওয়াই চটি দিল্লির মাসনাদ দখল করবে বা এরকম কিছু একটা কোড আন কোড কিছু একটা হয়েছে, যাই হোক আমার পুরোটা মনে পড়ছে না এই মুহূর্তে, সেটার জন্য কতটা সাকসেস হবে? সাকসেস তো অবশ্যই হবে, সফলতা দিল্লির মসনদ। এখন শুনুন, দিল্লিতে ধরুন আমাদের আপনি জানেন যে আমাদের ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এবং ইন্ডিয়া জোটে এটা ধরুন প্রধান হিসাবে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভূমিকা এবং অগ্রণী ভূমিকা তিনি এখনও পর্যন্ত নিয়ে চলেছেন। এবং আমরা মনে করি, শুধু আমরা নয়, ভারতবর্ষের অন্যান্য যারা আমাদের বিরোধী জোটে আছে তারা সবাই মনে করেন যে আগামী দিনে যেদিন আসছে সেদিন বিজেপি আর দিল্লির মসনদে থাকবে না, বিরোধী জোটই সেখানে ক্ষমতায় আসবে। কারণ আমরা সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটেছে তাতে মানুষের মনে, আপনি যেটা বলছেন যে আমাদের এই ঘটনাগুলি মানুষের মনে কতটা বিরূপ প্রতিক্রিয়া করছে, আপনি ঘুরে আরেকটা প্রশ্ন করুন না যে বিজেপি যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো মানুষের মনে কতটা বিরূপ ধারণা পোষণ করছে। আপনার কি মনে হয় যে একটা বৃদ্ধ মানুষকে নোটবন্দির নামে রাস্তায় দাঁড় করিয়ে রাখা, এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি এটাকে আমাদের সংস্কৃতি বা আমাদেরকে এটা মানে ভদ্রতা বলে আমাদের মনে হয়? কিন্তু একটা মানুষকে, একটা 75 ঊর্ধ্ব 80 মানুষ, একটা 80, আমার বাবারই বয়স বলছে, আমার বাবারই বয়স প্রায় 75-80 বছর হয়ে গেছে, তো আমার বাবাকেও সেই 2000 টাকার 1000 টাকার নোট দাঁড় করানো, আমাদের তো গ্রামাঞ্চলে বাস করি থাকি, তো আমার বাবাকে পোস্ট অফিসের সামনে দাঁড় করে দিয়েছে। এটা তো নিশ্চয়ই আমরা আশা করি না। আপনি কি মনে করছেন? আপনি দেখুন না, আপনি আজকে বলুন, আপনার রেল আজকে বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে, বিমা বেসরকারিকরণ চেষ্টা করা হচ্ছে, আপনাকে যে কোনো সংস্থায় বলুন কোল বিলগ্নীকরণের চেষ্টা করা হচ্ছে। এই যদি বিলগ্নীকরণই করে দেবো আমি যদি আমার সমস্ত কিছু ব্যবস্থাকে যদি আমরা অন্য কর্পোরেট সংস্থায় দিয়ে চলে যাব, তাহলে আমরা সাধারণ মানুষ তো আমরা কী জন্য আছি? আমরা গণতন্ত্রের কথা বলবো আর গণতন্ত্রের ক্ষমতাটা আমরা পাবো না, গণতন্ত্রের যে মূল রসদটা মানুষ পশ্চিম ভারতবর্ষের মানুষ ভোগ করতে পারবে না। তাহলে এই ধরনের গণতন্ত্র আমরা চাই না। আমরা চাই এমন গণতন্ত্র যে গণতন্ত্রে মানুষের অধিকারটা বজায় থাকবে। মানুষের অধিকারের পাশাপাশি মানুষকে যে অধিকারটা দেওয়া হয়, ভারতবর্ষের মানুষ তার দায়িত্বটাও কিন্তু বুঝে নিতে পারবে, যেটা কিন্তু কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত সাকসেস হয়েছে বলে আমি মনে করি না। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষ, আপনি নিশ্চয়ই এটা ভাববেন, দেখে নেবেন যে পশ্চিমবাংলার মানুষ কিন্তু অন্যান্য জায়গার থেকে একটু স্বতন্ত্র, অন্যান্য রাজ্যের থেকে, কারণ তাদের ভাবনা চিন্তা কিন্তু একটু অন্য ধরনের। তাই আমাদের স্থির বিশ্বাস যে ভারতবর্ষের আগামী দিনে দিল্লিতে এই ইন্ডিয়া জোটই ক্ষমতায় বসবে। বেশ, আপনার এই বিশ্বাস আগামী দিনে একেবারেই সাকসেস হোক, ফলপ্রদ হোক, আমরা এটাই চাইবো। কিন্তু তার পাশাপাশি মলয়বাবু একটা খুব প্রশ্ন, মানে এই যে ধরুন দুর্নীতি, এই একটা বাংলায় প্রবাদ আছে না, মানে যা রটে তা কিছুটা তো বটেই। দিনের শেষে কি কোথাও কি আপনার মনে হয় না যে না কিছু একটা ঘটছে? বা আজকের যে ঘটনা, সকাল থেকে সমস্ত নিউজ চ্যানেলে একের পর এক ব্রেকিং নিউজ আসছে নুসরাতকে নিয়ে, ফ্ল্যাট দুর্নীতি, এটা একটা নয়া সংযোজন হলো আজকে আবার, কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সেই দুর্নীতির আবার একটা কি আমরা দেখলাম, ফ্ল্যাট নিয়ে কিন্তু দুর্নীতি চলছে। এইটা একটু কি কোথাও আপনাকে ভাবায় না? দেখুন, যদি দুর্নীতি হয়ে থাকে তার বিচার হচ্ছে। এটা আজকে যে ব্যাপারটা আপনি বলছেন, এটা আজকে কোর্টের একটা ব্যাপার হয়েছে, কোর্টে একটা ব্যাপার আছে। তো তখন আমাদের দেশে তো আমরা সর্বোচ্চ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আমাদের আছে। এখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে যেটা হবে সেটাকে সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে। কিন্তু তার আগে যতক্ষণ না প্রমাণ হচ্ছে, আপনাকে প্রথমে যে কথাটি বলেছি, যতক্ষণ না প্রমাণ হচ্ছে, অভিযুক্ত মানেই কিন্তু সে দোষী নয়। অভিযোগটা যখন প্রমাণ হবে তখনই তাকে আমরা দোষী বলতে পারি, তার আগে কিন্তু কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।
অবশ্যই তাই। এবং আপনি যেটা বললেন যে একেবারেই এই দিল্লির মসনদ আপনারা 24-এ দখল করতেই চলেছেন এবং আপনারাই করবেন। আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা, একটুখানি একটা জিনিস আমার খুব মনে পড়ছে, আপনাকেও জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে। আগামী 22 তারিখ, আর হয়তো কয়েকটা দিন বাকি, সেখানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, এবং আজকে বিকেলবেলায় কিছুক্ষণ আগেই প্রেস মিট হলো অনুষ্ঠান শুরু হওয়ার আগে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 22 তারিখে রাম মন্দির ওপেনিংয়ের দিন, উদ্বোধনের দিন কলকাতায় সম্প্রীতির মিছিল হবে। এবং পাশাপাশি রাহুল গান্ধী একটা প্রেস মিটে একটু আগেই জানিয়েছেন যে ধর্মকে কাঁধে করে নিয়ে উনি ঘুরে বেড়ান না। রাম মন্দির উদ্বোধন, এটা তো একটা বাঙালির আবেগ, বাঙালির সেন্টিমেন্ট। আপনারা বারবারই বলেন, বা আমরা দেখেছি হয়তো লেফট ফ্রন্টও বারবার বলে যে রামকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি সেই জায়গাটা থেকে একদম দূরে সরে এসে বলছি, একটা সময় রামায়ণ যখন আমরা ছোট ছিলাম, তখন তো সবাই সেই ওই একটি চ্যানেলে দেখতাম। তো এটা তো একটা ভালো জিনিস। এটাকে নিয়ে কোথাও দেখছি এত বিরোধিতা, এত কিছু জল্পনা, এত কিছু কেন? দেখুন, রাম আমাদের সবারই মনে আছে। রাম কোনোদিনই রাজনীতির বিষয় ছিল না, কিন্তু রাজনীতির সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এটা কিন্তু দুর্ভাগ্য। যদি কোনোদিন সময় হয় আপনার চ্যানেলে, আমি রামায়ণ নিয়ে কিছু আলোচনা আপনার কাছে করব। রামায়ণে রাম, সীতা, লক্ষ্মণ, এদের যে আদর্শ, এটা নিয়ে যদি কোনো সুযোগ থাকে আমার একদম, এটা মাথায় থাকলে আমি নোট করে রাখলাম, অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। রাম কিন্তু কোনোদিনই মনে রাখতে হবে যে রাম হচ্ছে পুরুষোত্তম। সেই পুরুষোত্তম রাম কোনো ব্যক্তির, কোনো দলের একদম নিজস্ব সম্পদ নয়। আজকে আপনি সারা ভারতবর্ষে দেখুন, সারা ভারতবর্ষে প্রতিটি মানুষের মনে রাম আছে। সেই রাম কিন্তু এই বিজেপির রাম নয়। সেই রাম হচ্ছে আমাদের আদর্শ পুরুষ। তিনি দেবতাই হোক বা মানবরূপেই জন্মগ্রহণ করুক, তিনি প্রতিটি মানুষের মনে আছেন। তো যিনি আমার হৃদয়ে আছে, তিনি আমার হৃদয়েই থাকবেন। তার জন্য এই রাজনীতির জায়গায় গিয়ে আমাকে প্রচার করার দরকার নেই। দ্বিতীয়ত, রাম তিনি মহাপুরুষ। তো যেহেতু আমাদের এটার সঙ্গে সংস্কৃতি যুক্ত আছে, যেটা আপনি বলছেন, এটা স্বাভাবিক। সেই জায়গাটা উদ্বোধন করার দায়িত্ব কার হওয়া উচিত ছিল আপনার মনে হয় কি? সেটা কি আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলছেন? প্রধানমন্ত্রী পদটা আমাদের ভারতবর্ষের একটা অন্যতম পদ, আমি ওনাকে সম্মান জানিয়েই বলছি। যারা রাম মন্দির পুরোহিতরা করবে, পূজারীরা করবে, সাধারণ মানুষের অবাধ প্রবেশ থাকবে, তার জন্য এত সব ঘটা করার তো কোনো প্রয়োজন নেই। আপনি প্রতিদিন দেখবেন, আমি এটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতি ঘরে 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 চাল দেওয়ার একটা ব্যাপার হচ্ছে। আরে রামের জন্য কোনো প্রচারের প্রয়োজন হয় না। এইভাবে যে রামকে নিয়ে প্রচার করছে, রাম তো আছে, রামকে নিয়ে আবার কী প্রচার করব? আমার ছেলে যখন ছোট হচ্ছে, ছোট থেকে সে জানে রাম মানে হচ্ছে এই রামায়ণ পড়ানো হয় বাচ্চাদের, সেটা সরকারি স্কুলে হোক বেসরকারি স্কুলে, রামায়ণ নিয়ে পড়ানো হয়। তাহলে যিনি আমার অন্তরে আছেন, যাকে আমরা শ্রদ্ধার আসনে রেখেছি, তাকে নিয়ে রাজনীতি, এটা হয়তো বিজেপির কাছে ভালো মনে হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে এটা আমাদের দুর্ভাগ্য যে রামকে আমরা রাজনীতির আসরে নিয়ে চলে এসেছি। শুধু রাম নয়, আমি শুধু রামের কথা বলবো না, আমাদের রামই হোক, স্বয়ং শ্রীকৃষ্ণ হোক, কিংবা আমাদের মহাপুরুষরা হোক, যাদের বিশাল অবদান আছে, তাদেরকে কোনোদিনই আমরা রাজনীতির আসরে নিয়ে আসা হোক, এটা আমি কোনোদিন চাই না। অবশ্যই। এই যে 2024-এর ধরুন রাম মন্দির উদ্বোধন হচ্ছে এবং তার হয়তো কিছু মাস পর লোকসভা ভোট, এটা কি কোনো এফেক্ট পড়তে পারে? বিজেপির প্লাস পয়েন্টের দিকে যেতে পারে? আপনার কথা শুনে তো একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজনীতির জন্য বিজেপি করছে। আমি প্রথমেই আপনাকে যে কথাটা বললাম, রাজনীতির জন্য করছে। রাম মন্দির কিন্তু রামের জন্য বা রামায়ণের জন্য বা রামের ভাবাদর্শকে প্রচার করার জন্য কিন্তু নয়। যদি আপনার যদি সেই কথাটাই সত্য হয়, তাহলে রামের ভাবাদর্শ অনুযায়ী সব কিছু চলুক, রাম রাজত্বের কথা আসুক। আমরা কি রাম রাজত্বে বাস করছি? এই প্রশ্নটা আপনি যারা বিজেপি করে বা আপনারকে যদি সম্ভব হয়, আপনি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে জানতে চান না যে রাম রাজত্ব সেটা কি স্বয়ং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি? এই প্রশ্নটা তাকে ধরুন তো একবার।
অবশ্যই আমরা আলোচনা করব, কিন্তু তার মধ্যে এখন সময় হয়ে গেছে একটা ছোট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি টাপ টক নিয়ে। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম টাফ টক অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি শুভ্র, এবং আমার সঙ্গে আজকে আলোচনা সবাই যিনি যোগ দিয়েছেন তৃণমূলপন্থী শিক্ষক মলয় কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের আজকের যে বিষয়, বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছে, কিন্তু তার মধ্যে একটি যেটা বিষয় আজকে আমরা রেখেছি, দুর্নীতির পর দুর্নীতি এবং নয়া সংযোজন, ফ্ল্যাট দুর্নীতি, এই নিয়ে আমাদের আলোচনা চলছে এবং সমস্ত দিকটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি মলয়বাবুর সাথে। মলয়বাবু, ভোটের দিনক্ষণ এখনো অবধি হয়নি, কিন্তু 2024 লক্ষ্য করে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সব রাজনৈতিক দলই একটা ময়দানে কিছুটা হলে পরেও প্রচারে নেমে পড়েছে। আমি যদি একটুখানি পেছন দিকে তাকাই, ঠিক দুর্গাপুজোর আগে যদি আমি বলি, গত বছরের ঘটনা, আমরা দেখলাম আপনাদের যিনি যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নবজোয়ার যাত্রা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে জঙ্গল, পুরোটাই তিনি কিন্তু ঘুরলেন, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করলেন, এবং তার মাঝখানে আমরা দেখেছি আসানসোলে সভা হওয়ার আগে তাকে ফিরে যেতে হয়েছিল কলকাতায় হাজিরা দেওয়ার জন্য, সম্ভবত ইডি দপ্তরে। কিন্তু তারপর যাই হোক, সেটা কিছু প্রমাণিত আর হয়নি, যার জন্য তিনি ফিরে এসেছিলেন। আমি সেদিকটাতে আসছি না। নবজোয়ার যাত্রার পর আমরা দেখলাম যে সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি কিন্তু ঠিক একই পথ, সেই পাহাড় থেকে জঙ্গল ঘুরলেন ইনসাফ যাত্রা নিয়ে। এবং এরপর যাদেরকে আমরা দেখছি
সেটা হচ্ছে কংগ্রেস, রাহুল গান্ধী, ভারত জোড়ো আন্দোলন, এবং আজ বোধহয় সম্ভবত তিনি নাগাল্যান্ড বা মণিপুরে এসেছেন এবং এরপর তিনি বাংলায় ঢুকবেন। সেখান থেকে উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, টোটাল 8টা কি 9টা রাজ্যে তিনি হয়তো ঘুরবেন তার ভারত জোড়ো আন্দোলন নিয়ে। যে কংগ্রেস বারবারই আপনারা বলেন যে একেবারেই সাইনবোর্ড হয়ে গেছে, ল্যাম্পপোস্ট হয়ে গেছে, কিন্তু তারা তো বিজেপি গভর্নমেন্টের আগে তারাই ধরুন সরকারে ছিল। 2024-এর আগে রাহুল গান্ধী আবারও পথে নেমেছে ভারত জোড়ো আন্দোলন, বিভিন্ন মানুষের সাথে একেবারে মাটির মতন মিশে যাচ্ছে। কি মনে হয় তাদের কি আবার একটা বাড়তি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন? দেখুন, মাটির কথা যখন আপনি বললেন, মাটির কথা বলতে গেলে কিন্তু মাটি থেকে যিনি উঠে এসেছেন, মাটির জন্য যিনি লড়াই করেছেন, তার কথা কিন্তু আগে মনে রাখতে হবে। আপনি সামগ্রিকভাবে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাটি থেকে উঠে এসেছেন, মাটির জন্য লড়াই করেছেন, মানুষের পাশে থেকেছেন। একটা শো রাজনীতি আর মানুষের জন্য রাজনীতি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। যেটা করছেন সেটা শো রাজনীতি। আমি যেটুকু রাজনীতি সম্পর্কে আমার ধারণা, তাতে যিনি করছেন তিনি শো রাজনীতি করছেন। রাহুল গান্ধীর হচ্ছে শো রাজনীতি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন তিনি 2011-র আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসটা সামগ্রিকভাবে আমরা দেখি, তিনি তো সঙ্গে সঙ্গে যেখানে মানুষের জন্য কিছু হয়েছে তিনি ছুটে গেছেন। তিনি কখনো রাস্তায়, কখনো মাঠে, কখনো মানুষের সঙ্গে একই সঙ্গে ছুটছেন, সাধারণ কর্মীদের পাশে থেকে ছুটছেন। এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি। এটা হচ্ছে মাটির রাজনীতি। আর এখন এই সমস্ত রাজনীতি, এখন ধরুন তখন ধরুন এত মিডিয়াও ছিল না, এখন মিডিয়ার প্রচারের সঙ্গে সঙ্গে নিজেকে একটা আলোকিত করতে চাইছেন। তিনি যদি এতটাই সম্ভাবনাময় হতেন, তাহলে সাম্প্রতিক যে ভোটের রেজাল্ট তার কিন্তু ফল আলাদা হতো। সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। কারণ আমরা এটা বলতে পারি এইসব করে তিনি বিজেপির দিকেই হয়তো হাওয়াটা ঠেলে দিচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি লড়াই বলতে হয় যে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছেন। আজকে একটার পর একটা আক্রমণ পশ্চিমবাংলায় নেমে এসেছে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলেননি। কিন্তু সেই রাজনীতিটা কোথায়? আজকে আপনি যদি সংসদের কথা চিন্তা করেন, সংসদে রাহুল গান্ধীর ভূমিকাটা কোথায় আমরা লক্ষ্য করি? সেরকমভাবে মানুষের কথা তুলে ধরার যে জায়গাটা তাকে দেওয়া হয়েছে, সেই জায়গায় তিনি কোথায় গিয়েছেন? এগুলো সব শো রাজনীতি হচ্ছে। মানুষের সঙ্গে সহজভাবে মিশে যান, মানুষের সঙ্গে, মানুষের জীবনযাপনের সঙ্গে, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যেদিন মিশতে পারবেন সেই মানুষটি হবে তিনি জননেতা, তিনি হবেন জননেত্রী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। আর আপনি মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা বললেন, অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায় তার রাজনীতি জীবনে তিনি উঠে এসেছেন, কিন্তু তিনি যেটা করছেন, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করার চেষ্টা করছেন। নকল রাজনীতির মধ্য দিয়ে কিন্তু কিছু হয় না। যেটা নিজস্ব সক্রিয় বৈশিষ্ট্য সেটাকে তুলে ধরতে হবে। সেই সক্রিয় বৈশিষ্ট্য তিনি যদি তুলে ধরতে পারেন, আগামী দিনে মানুষ ভাববে। কিন্তু বর্তমান মুহূর্তে, বর্তমান যে সময় চলছে, তাতে পশ্চিমবাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যেমন সরানো যাবে না, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবাংলার মানুষের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না। বেশ, আপনি যে কথাটা বললেন একেবারে মাটি থেকে উঠে এসেছে। আমরা দেখেছি তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আন্দোলনে বসেছেন, মাটিতে বসেছেন, আন্দোলন করেছেন। সেটা আমরা দেখেছি সিঙ্গুরেও ক্ষেত্র আমরা দেখেছি। আবার কখনো হয়তো দেখেছি যে কলকাতাতেও হয়তো ইডি সিবিআই রেড করতে আসলে পরে তিনি রাস্তার মাঝখানে বসে পড়েছেন। সেসব দিকটাতে আসছি না আমি। আন্দোলন করে অবশ্যই তিনি আজকে মুখ্যমন্ত্রীর যে কুর্সি সেটা দখল করেছেন। কিন্তু মলয়বাবু, একটা আমাকে খুব সত্যি কথা বলুন, যদি আজকে এই যে সিঙ্গুরের যে আন্দোলন, যেখান থেকে ন্যানো কারখানা চলে গেল, টাটারা চলে গিয়ে গুজরাট থেকে সেখান থেকে ন্যানো বেরিয়ে এলো, যদি আজকে সিঙ্গুর মানে ন্যানো কারখানা বা টাটা কারখানা হতো, সেই শিল্পটা যদি প্রতিস্থাপন হতো সেখানে, তাহলে কি আজকে পশ্চিমবঙ্গের একটা রূপরেখা পরিবর্তন হতো না? আমি জানি জমি নিয়ে আপনি হয়তো বলবেন, বামেদের জমি আন্দোলন যেটা, অধিগ্রহণ যেটা, সেটা হয়তো বেআইনি ছিল, পদক্ষেপ কি খুব ভুল ছিল? দেখুন, শিল্প হোক এটা মানুষ চাই, কিন্তু শিল্পটা কোথায় হবে? যে জায়গাটা শিল্পের জন্য, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আমাদের পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষ হচ্ছে কৃষি নির্ভর, তো সেখানে কৃষির জমিটা কেড়ে নিয়ে শিল্প তৈরি করব, এই ভাবনাটা কিন্তু
ঠিক নয়, এবং এই ভাবনাটা যে ঠিক নয় তার রায়টা তো সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা তো আমি আপনি বলছি না, এটা সুপ্রিম কোর্টও তো স্বীকার করে নিয়েছে যে সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল। তাহলে সেই সিদ্ধান্ত ভুলের জন্য আজকে পশ্চিমবাংলার মানুষকে কিন্তু খেসারত দিতে হচ্ছে। আমি যদি ভেবে থাকি যে ধরুন আমার যদি একটা জমি থাকে, ছোট্ট একটা জমি থাকে, সেই জমিটি তো আমার সারা বছরের একটা গ্রাসাচ্ছাদনের উপায়, সেই জমিটা আমি কেন কেড়ে নেব? আমার পশ্চিমবাংলায় কি জায়গার অভাব আছে? আমি ধরছি সিঙ্গুর যে জায়গাটা ছিল, সেই সিঙ্গুর জায়গাটা রাস্তার উপরে ছিল, হয়তো সেই জায়গাটা ছিল বলে, কিন্তু রাস্তার উপর কি আর কোনো জায়গা নেই? আজকে তো পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে তিনি তো সাদরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন যে তিনি জায়গা দেবেন শিল্প করার জন্য, কিন্তু তার জন্য তিনি তো কোনোদিনই বলেননি যে জায়গাটা কৃষির জায়গা, কৃষির জায়গাটাকে শিল্পের জন্য তৈরি করতে হবে। এই সিদ্ধান্তটি আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো মানুষ এখন ভুল প্রচার করছে, কৃষি মানে শিল্পের বিরোধী প্রচার করছে, কিন্তু সিদ্ধান্তটা মানুষের প্রচারটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের সঙ্গে সঙ্গে কৃষিটাও চান। তিনি চেয়েছিলেন যে কৃষির জায়গায় কৃষি হোক, শিল্পের জায়গায় শিল্প হোক, এই জন্য তিনি আন্দোলন করেছিলেন। এই সিদ্ধান্তটা তো মানে তিনি, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তটা ঠিকই ছিল, বরং সিপিএম বা বামফ্রন্ট সেই সময় যে সিদ্ধান্তটা নিয়েছিল, ওনারা যদি নমনীয় হতেন, ওনাদের কাছে তো সুযোগ ছিল নমনীয় হবার, কিন্তু তখন ওনারা বললেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তখন ওনারা ক্ষমতার জোর, ওরা সিদ্ধান্ত, আমরা আর ওরা, এই ক্ষমতার জন্য, এই একগুঁয়েমির জন্য কিন্তু পশ্চিমবাংলার মানুষ বা পশ্চিমবাংলার মানুষকে এই জায়গায় এসে পৌঁছাতে হয়েছে। আমরা অনুষ্ঠান শেষ করব, একদম অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। মলয়বাবু, আপনার কাছে শেষ একটা প্রশ্ন আমি জাস্ট করব, তারপরে অনুষ্ঠান আমরা সমাপ্তি করব। নবজোয়ার যাত্রা আমরা দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তাকে ছোঁয়ার জন্য ভিড় করেছেন। আমরা ইনসাফ যাত্রাতেও আমরা সেই ছবি দেখেছি, আবার ভারত জোড়ো আন্দোলনেও দেখছি। আজকে আমরা ঠিক যেটা দেখলাম যে আইএসএফ তারাও কিন্তু ইতিমধ্যেই পথে নেমেছে এবং ভিক্টোরিয়ার কাছাকাছি ওরা সভা করার জন্য ইতিমধ্যেই তারা অনুমতি চাইছে। কিন্তু তার আগে গত 7ই জানুয়ারি আমরা দেখেছি ব্রিগেড সমাবেশ, ডিওয়াইএফআই যেটার নাম দেওয়া হয়েছিল ইনসাফ ব্রিগেড, 50 দিন পথ হাঁটার পর তাদের ইনসাফ ব্রিগেড। প্রচুর মানুষের ভিড়, প্রচুর যুবদের ভিড় ওই ব্রিগেডে। আপনি কি মনে করেন রাম কেটে বামে গেল, নাকি দুর্নীতি সহ্য করতে না পেরে বামে এলো? দেখুন, রাম আর বাম, যদিও রাম আমাদের আরাধ্য দেবতা বলতে খারাপই লাগে, মানে রামকে আমি সেই হিসাবে কিন্তু বলছি না, রামকে আমি এখন বিজেপি বলছি, মানে রাম বলতে সেই রামকে আমি বলছি না, গেরুয়া শিবির। হ্যাঁ, গেরুয়া শিবির। তো এরা কিন্তু মিশে গিয়েছে, মানে কখন যে এই রাম বাম হবে আর বাম রাম হবে, এদের মধ্যে একটা সুন্দর যেটা ভিতরে একটা স্রোত চলছে, সেই স্রোতের কারণে রাম বাম হচ্ছে, কখনো কখনো বাম রাম হচ্ছে। তারপর এটা তো আমাদের বিভিন্ন নির্বাচনে আমরা সেটা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করেছি। আর আমাদের তো সাম্প্রতিক আমরা যেটা দেখেছি যে আমাদের দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে যেটা আমাদের লড়াই হয়েছিল আমাদের বিধানসভায়, সেখানে তো ওই বামের ভোটটা রামে গিয়েছিল বলে কিন্তু রাম অর্থাৎ গেরুয়া শিবির জয়লাভ করেছিল, আর কিন্তু সেখানে সম্ভব ছিল না। যদি তাদের নিজস্ব ভোট, বামের নিজস্ব ভোট যদি বামের জায়গায় থাকতো, রামের নিজস্ব ভোট যদি রাম পেত, তাহলে কিন্তু সিটটা কিন্তু তৃণমূলেরই থাকতো। ওনারা চেঞ্জ করেছেন, ওনারা মুখে বলেন যে বাম মুখে বলবে একরকম, কারণ বামেদের যে ইতিহাস, ওরা তো সেই গোয়েবেলসীয় কায়দা তো এখনও পর্যন্ত যায়নি। তো ওই গোয়েবেলসীয় কায়দায় এখন ওরা হয়তো আপনার কাছে আসবে, অন্যরকম বলবে, কিন্তু কায়দাটা সে একই রকম থাকবে। রাতের অন্ধকারে কায়দা থাকবে, সাদা থানের কায়দা থাকবে, সবই ওদের আছে। তো ওরা ওইভাবেই চাইবে। আর পশ্চিমবাংলায় বর্তমান যে অবস্থা আছে, তাতে বামের এই মুহূর্তের কোনো জায়গা নেই, বামের আর কোনো জায়গা নেই। আর রামের তো কোনো পশ্চিমবাংলায় তো গেরুয়া শিবিরের কোনো নেতাই নেই। কেজি শুভেন্দুপন্থী, এইখানে আমার অবজেকশন এলো। আমরা দেখেছি কলকাতাতে একটা কোনো নির্বাচনে, বাই ইলেকশনে, সেখানে তো বাম দ্বিতীয় স্থানে উঠে এলো। আমি বলি, দেখুন, বাম দ্বিতীয় স্থানে আসবে কোনো জায়গায় বাম, আপনি শুধু কলকাতার একটা জায়গা ভাববেন না, টোটাল জায়গাটা ভাবুন, সার্বিকভাবে দেখুন কি অবস্থা দাঁড়িয়ে আছে। সার্বিকভাবে এখন হচ্ছে কি, আমরা তো এখন বসে বসে দেখছি যে আমরা তো 1 নম্বরে আছি, এখন আমরা 2 আর 3-এর লড়াই দেখছি যে কে কখন 2 আর কে কখন 3 হবে। আমাদের জায়গা নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তা করছি না। আর আমাদের পশ্চিমবাংলার মানুষ 34টা বছর দেখে নিয়েছে, আর পশ্চিমবাংলার মানুষ এটাও দেখছে যে বিজেপি যদি আসে তাহলে আমাদের যেটুকু আছে সেটাও চলে যাবে।
আর পশ্চিমবাংলার মানুষ এটাও বুঝে গিয়েছে যে আমাদের যে সমস্ত প্রকল্পগুলি পশ্চিমবাংলার স্বার্থে পশ্চিমবাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী করেছেন, সেই প্রকল্পগুলি ভবিষ্যতে তাহলে আগামী দিনে কিন্তু সুরক্ষিত থাকবে না। তাই আগামী দিনে আমার মনে হয়েছে যে বাম এবং রামের পশ্চিমবাংলায় কোনো আর আগামী দিনে যে 2024-এ আপনি দেখে নেবেন যে রাম কটা বা বিজেপি গেরুয়া শিবির কটা সিট পাচ্ছে। বেশ মলয়বাবু, কিন্তু দুর্নীতি, এসএলএসটি এইসব দেখে আবার যুবরা আসছে না তো? আপনি দেখান কোথায় আছে। আপনার তো বলে আমাদেরও তো 21শে জুলাই হচ্ছে, 500 দিন তো অতিক্রান্ত ধরুন চাকরি। দেখুন এই বিষয়গুলি যেহেতু আমি কোনো মন্তব্য করতে পারি না। দেখুন আপনাকে প্রথম কথা হচ্ছে যে আমাদের কোর্ট যেহেতু আছে, কোর্ট যদি আজকে সিদ্ধান্ত দিয়ে দেয়, আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে কোর্ট যদি আজকে নিয়োগের নির্দেশ দিয়ে দেয়, তারা কিন্তু নিয়োগের পদ্ধতি শুরু করে দেবে। কোর্ট আজকে নিয়োগের পদ্ধতি বলে দেখ। আজকে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন, ওনারা নিয়োগের পথ চালু করে দেবেন। অসংখ্য ধন্যবাদ মলয়বাবু এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাকে, এবং অবশ্যই অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হলো। তবে 2024 লোকসভা নির্বাচন জল কোন দিকে গড়াবে সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। দিল্লির মসনদকে দখল করবে সেটাও কিন্তু এখন সময় কথা বলবে। তবে প্রত্যেকটাই কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শীতের পারদকেও এই রাজ্য রাজনীতি, এই বঙ্গের রাজ্য রাজনীতি ছাপিয়ে গেছে। সকলে অসংখ্য ভালো থাকবেন এই আশাই রাখবো। আজকে টাফ টক সময় আর একেবারেই নেই, শেষ করতে হবে আমাদের এখানেই। আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা নিউজের ফার্স্ট আপডেট জানার জন্য আজই নজর রাখুন শক্তি নিউজ 24/7-এর পর্দায়। আজই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল। ধন্যবাদ মলয়বাবু, ভালো থাকবেন। নমস্কার আপনাদের। তর্ক থেকে বিতর্ক, টান টান 1 ঘন্টা, চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর, ভয় নয়, নয় দাবেদারি, এক মঞ্চে সব পক্ষ। প্রতিদিন দেখুন টাফ টক